আসসালামু আলাইকুম। পাঠনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি শরীফুদ্দিন আছি তোমাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। এই অধ্যায়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ক্লাসটা খুব সুন্দরভাবে সাজিয়েছি তোমাদের জন্য, ক্লাস শেষে অবশ্যই এই পিডিএফটি ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা, সেখান থেকে ডাউনলোড করে রাখবা অথবা প্রিন্ট করে নিতে পারো, তোমাদের খুবই কাজে আসবে। দেখো, আমরা শুরু করব। প্রথমত বলে নেই, এই অধ্যায় এই ক্লাসটা এইভাবে সাজানো হয়েছে যেই সকল ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট পড়তে হবে। অর্থাৎ তুমি যদি এই ভিডিওটা দেখো এবং বইও যদি না পড়ো, তবুও আমি বলবো তুমি আপাতত সমাধান করতে পারবে তোমার প্রশ্নের, এবং পরীক্ষার আগে যদি জাস্ট একবার করে চোখ বুলিয়ে যাও তবু তুমি কিন্তু আনসার করতে পারবে। আচ্ছা, যে কথা বলতেছিলাম যে আমরা এটাকে এমন ভাবে সাজিয়েছি যাতে তোমাদের যে সকল ব্যাপার পড়া প্রয়োজন সেগুলি রাখা হয়েছে। একবার খেয়াল করো, এখানে যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, অর্থাৎ যে সকল ব্যাপারগুলো আমাদের পড়তে হবে সেগুলো একবার দেখে নিই। দেখো কি কি পড়তে হবে আমাদেরকে। উদ্ভিদের বিভিন্ন অংশ, আমি একটু চেঞ্জ করে নেই, পেন নেই। দেখো, উদ্ভিদের বিভিন্ন অংশ, মূলের বিভিন্ন অংশ আমাদেরকে পড়তে হবে, মূলের প্রকারভেদ এবং কাজ পড়তে হবে, কাণ্ডের বিভিন্ন অংশ এবং শ্রেণীকরণ পড়তে হবে, পাতার বিভিন্ন অংশ এবং প্রকারভেদ পড়তে হবে। অর্থাৎ 5টা টপিক যদি পড়া হয় তাহলে কিন্তু আমাদের সমাধান সবকিছু পড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, পরবর্তী স্লাইডে আসো। একটি আদর্শ পুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ, আমরা এখন পড়ব। তার পূর্বে আমাদের জানা প্রয়োজন যে বিটপটা আসলে কি। তো উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একসাথে বিটপ বলা হয়। অর্থাৎ উদ্ভিদের যে অংশটুকু মাটির উপরে থাকে, কি মাটির উপরে থাকে, তুমি এই গাছের কথা চিন্তা করো, এটা একটা আর্টিফিশিয়াল গাছ। এর কি উপরে আছে? এই যে ফুল আছে, পাতা আছে, কাণ্ড আছে, এই সেই। কি নাই উপরে? মূল নাই। আশা করি বুঝতে পারছো যে এইটার নিচে ধরে নেও যে মূল আছে, যদিও মূল নাই, এইটার আপাতত এই গাছের মূল নাই। তো এই যে গাছের ভিতরে মূল থাকে, তো সেই মূলটা ছাড়া বাকি সম্পূর্ণ অংশটা হলো বিটপ। আমি আশা করি বুঝাইতে পারছি। আমার কাছে আর কোনো গাছ নেই, ওইখানে গাছ আছে, ওইগুলো আর্টিফিশিয়াল। কিছু গাছ ছিল আমার রিয়েল, মারা গেছে, খুবই দুঃখজনক। আচ্ছা, যেটা ছিলাম পরে বিটপে, বিটপে যা যা থাকে, দেখো বিটপে কি কি থাকে, যে কাণ্ড বা কাণ্ডের উপাঙ্গ থাকে, যেমন পাতা বা কুড়ি, এগুলো থাকে। পার্শ্ববর্তী কুড়ি, ফুলের কাণ্ড, ফুলের কুড়ি, এগুলো থাকে। এখন আসো কাণ্ড জিনিসটা কি সেটা দেখি। তো উদ্ভিদের মাটির উপরে যে অংশ পাতা, ফুল ও ফল ধরে তা হলো কাণ্ড। অর্থাৎ উদ্ভিদের মাটির উপরে যা হলো পাতা ধরে রাখে, ফুল ধরে রাখে, ফল ধরে রাখে, সেগুলো হলো কাণ্ড। এটি পানি, খাদ্য পরিবহন করে এবং গাছকে সোজা হতে সাহায্য করে। তারপর আসো, তারপর কি আছে? পাতা। তাহলে পাতা কি? পাতা উদ্ভিদের খাদ্য তৈরির প্রধান অংশ। পাতা হলো উদ্ভিদের খাদ্য তৈরির প্রধান অংশ। সূর্যের আলো, পানি এবং বায়ু দিয়ে এটি খাবার তৈরি করে। অর্থাৎ সালোকসংশ্লেষণ প্রক্রিয়া নামে আমরা যে প্রক্রিয়াটা জানি, সেই প্রক্রিয়ায় কিন্তু পাতা খাবার তৈরি করে। এর জন্য একে কিন্তু পাতাকে রান্নাঘর বলা হয় উদ্ভিদের। আচ্ছা, পরবর্তীতে আসো ফুল। এখন আমরা ফুল দেখব। ফুল হলো উদ্ভিদের সুন্দর এবং রঙিন অংশ। এটি ফল এবং বীজ তৈরিতে সাহায্য করে। এই যে এখানে আছে একটা চিত্র, এটা ফুল, এটা ফল, এটা হলো পাতা, কাণ্ড, প্রধান মূল। এগুলো তোমাদের হলো গাছের কোনটা কি সেগুলো তোমরা খুব ভালো করে জানো। আচ্ছা, তারপর আছে হলো ফল। ফুলের পর ফল গঠিত হয়, এটি বীজ ধারণ করে, ফলের ভিতরে হলো বীজ থাকে। এই উদ্ভিদের ফল উদ্ভিদের বংশ বিস্তার ও বীজ সংরক্ষণে সাহায্য করে। দেখো একটা গাছ, সে গাছ এত কষ্ট করে ফুল ফোটায়, তারপর ফল দেয়। কেন দেয় জানো? গাছের কিন্তু একটা উদ্দেশ্য থাকে। কোনো কিছুই কিন্তু পৃথিবীর কোনো কিছুই অহেতুক হয় না। গাছ কে চায় জানো? গাছ চায় তার পরবর্তী বংশধর তৈরি হোক। ধরে নেও যে একটা গাছ, আম গাছের কথাই চিন্তা করো।
আম গাছ যে আম দেয় সেটা কিন্তু আমাদের খাবার জন্য দেয় না, আম গাছ আম তৈরি করে নিজের জন্য, কিন্তু আমের আমরা খাই সেই আম। আচ্ছা, আম কি করে, তার বীজকে সংরক্ষণ করার জন্য মূলত আমের উপরে যেটুকু আমরা খাই সেটুকু গাছ তৈরি করে, যাতে ভিতরের বীজটা ভালো থাকে, যাতে আঘাত না পায়, আমরা যে আমের যে নরম অংশটুকু খাই। তো এইভাবে হলো বীজ সংরক্ষণের জন্য কিন্তু ফলের তৈরি হয়। উদ্ভিদ কিন্তু জানে না যে আমরা যে মানুষ, এটা কিন্তু উদ্ভিদ জানে না যে মানুষ আমাকে খাবে, আমি ফল তৈরি করি, এটা কিন্তু জানে না, বরং ও ওর বংশধর তৈরি করার জন্য, বীজকে সংরক্ষণ করার জন্য ফল তৈরি করে, যাতে তার পরবর্তী বংশধর তৈরি হয়। আচ্ছা, তারপর আসো মূল। উদ্ভিদের নিচের অংশ। মূল হলো উদ্ভিদের নিচের অংশ, যা গাছকে মাটিতে ধরে রাখে। এটি পানি, খনিজ লবণ শোষণ করে কাণ্ডের মাধ্যমে গাছে পৌঁছে দেয়। ওকে, সাধারণত মূল ভ্রূণমূল হতে উৎপন্ন হয়। মূল তাহলে কোথা থেকে উৎপন্ন হয়? মূল উৎপন্ন হলো ভ্রূণমূল থেকে। মূলে পাতা বা ফুল হয় না। মূল সাধারণত নিম্নগামী। ভ্রূণমূলটি বৃদ্ধি পেয়ে প্রধান মূল গঠন করে। প্রধান মূল থেকে শাখামূল, শাখামূল থেকে প্রশাখামূল উৎপন্ন হয়। অর্থাৎ ভ্রূণমূল যেটা থাকে সেটা থেকে বৃদ্ধি পেয়ে প্রধান মূল গঠিত হয়। এই প্রধান মূল হলো শাখা প্রশাখায় বিভক্ত হয়। যেমন এটার কথা চিন্তা করো, এটার কথা, এই ফুলের কথা চিন্তা করো যে এটা হলো প্রধান মূল, এই প্রধান মূল থেকে এখানে 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 অনেক শাখা প্রশাখা তৈরি হয়েছে। আচ্ছা, বুঝতে পারছো আশা করি। পরবর্তীতে আসো, একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ থাকে। একটা আদর্শ মূলের বিভিন্ন অংশ থাকে। মূলকে কয়েকটি অংশে ভাগ করা যায়। এর শেষ প্রান্তে টুপির মতো একটি অংশ থাকে, যেটাকে মূল টুপি বা মূলত্র বলা হয়। এই যে এই কথাটাই বলা হচ্ছে যে একটা টুপির মতো অংশ থাকে। যেমন আমি একটা টুপি পরে আছি, আর টুপি যেরকম একটা ঢাকনা দিয়ে আছে, ঠিক এরকম একটা মূলের মতো অংশ থাকে, যাকে মূল টুপি বা মূলত্র বলা হয়। আঘাত থেকে মূলকে রক্ষা করা হলো এর কাজ। এর পেছনের অংশটি, এর পেছনে মসৃণ অংশটি বর্ধিষ্ণু অঞ্চল। এই যে এখানে যে মসৃণ অংশটুকু আছে, এই যে মসৃণ অংশটুকু, এটুকু হলো বর্ধিষ্ণু অঞ্চল। এগুলো কিন্তু তোমাদের বই থেকে নেওয়া হয়েছে, কারণ আমার মনে হয়েছে যে এই অংশটুকু স্লাইডে অ্যাড করা অবশ্যই প্রয়োজন, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, এই স্থানে মূলের বৃদ্ধি ঘটে। এই এলাকার পেছনে শুষ্ক রোমশ মূল রোম অঞ্চল অবস্থিত। দেখো এরপরে কি অবস্থিত? মূল রোম অঞ্চল অবস্থিত। মূল রোম দিয়ে পানি শোষণ হয়, তার মানে মূল রোম, এই যে মূল রোম অঞ্চল, এটা কিন্তু পানি শোষণ করে। উদ্ভিদ কেন পানি শোষণ করে? উদ্ভিদ পানি শোষণ করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় পাতার মধ্যে খাদ্য তৈরি করার জন্য। ওকে, মূল রোম দিয়ে পানি শোষণ করে এই অঞ্চলের পর মূল স্থায়ী এলাকা অবস্থিত। এই যে মূল রোমের পর থেকে স্থায়ী এলাকা, স্থায়ী অঞ্চল অবস্থিত। স্থায়ী অঞ্চল মূলের শাখা প্রশাখা সৃষ্টি করে। ওকে, পরবর্তী স্লাইড। মূলের প্রকারভেদ ও কাজ। অবস্থান অনুযায়ী মূল দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হলো স্থানিক মূল আর একটা হলো অস্থানিক মূল। ওকে, মূল হলো দুই ধরনের, এক হলো স্থানিক মূল আর একটা হলো অস্থানিক মূল। স্থানিক মূল কি? এক্ষেত্রে ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির ভিতরে প্রবেশ করে শাখা প্রশাখা বিস্তার করে। স্থানিক মূলকে প্রধানত স্থানিক মূলে প্রধানত প্রধান মূল থাকে। তো কি বলা হয়েছে যে দেখো, এক্ষেত্রে ভ্রূণমূল, এই যে ভ্রূণমূলটা সেটা বৃদ্ধি পেয়ে মাটির ভিতরে দেখো, এখানে যদি আমি একটু কালারটা চেঞ্জ করি, মাটির ভিতরে প্রবেশ করে। এই যে প্রথম এই পাশে ছবিটার কথা বলছি আমি, যে মাটির ভিতরে সে হলো প্রবেশ করে। মূলা, আম, জাম এগুলো হলো স্থানিক মূলের উদাহরণ। ওকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের দুইটি বীজপত্র থাকে, যেমন এই যে এটা হলো একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ, দেখো দুইটা বীজপত্র আছে। দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূল ও এর শাখা প্রশাখা নিয়ে স্থানিক মূলতন্ত্র গঠিত হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদের এই যে প্রধান মূল, এই যেটা হলো প্রধান মূল এবং শাখা প্রশাখা নিয়ে, আমি আরেকটু যদি বড় করে দেখাই, দেখানো যেতে পারে। হ্যাঁ, দেখো কি বলছে যে প্রধান মূল, এই যে এটা হলো প্রধান মূল। হ্যাঁ, এই প্রধান মূল, এটা এই প্রধান মূলের সাথে শাখা প্রশাখা থাকে। এই যে শাখা প্রশাখা, এই যে শাখা প্রশাখা, এগুলো নিয়ে মূলত এই যে স্থানিক মূলটা গঠিত হয়। পরবর্তী পৃষ্ঠায় আসো, আমি এটাকে একটু ছোট করতে হবে। ছোট মূলের প্রকারভেদ।
তো মূলের প্রকারভেদ হলো অস্থানিক মূলের মধ্যে আছে কি এসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয় কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। অর্থাৎ এসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় না। আমরা কিন্তু এর আগেও জানছি যে ভ্রূণমূল থেকে প্রধান মূল উৎপন্ন হয়। এই যে এখানে দেখো ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে কিন্তু আমাদের প্রধান মূল গঠিত হয়েছিল। কিন্তু অস্থানিক মূল যেগুলো, অস্থানিক মূলের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, অস্থানিক মূলের ক্ষেত্রে ভ্রূণমূল থেকে উৎপন্ন হবে না, বরং কাণ্ড অথবা পাতা থেকে উৎপন্ন হয়। এগুলো আবার দুই ধরনের, এক হলো গুচ্ছমূল আর একটা হলো অগুচ্ছমূল। দেখো এখানে একটা অস্থানিক মূলের ছবি দেওয়া হয়েছে, আমি যদি একটু বড় করার চেষ্টা করি। দেখো এখানে এই যে কাণ্ড, এই কাণ্ড থেকে কিন্তু এই যে এগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে, এখানে কিন্তু কোনো প্রধান মূল নেই, কোনো প্রধান মূল নাই। এই যে এখানে যেরকম এই যে প্রধান মূল ছিল, তুমি যদি এই পাশের ছবিটাও দেখো, এই যে একটা প্রধান মূল, এটা প্রধান মূল, কিন্তু এই যে এখানে কিন্তু কোনো প্রধান মূল নাই, বরং হলো কাণ্ড থেকেই মূলের উৎপন্ন হয়েছে। আশা করি আমি বুঝাইতে পারছি ওই স্থানিক মূলটাকে। তারপর দেখো ওই স্থানিক মূলটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? এক হলো গুচ্ছ, অগুচ্ছ। গুচ্ছ মূলটা কি? ধান, ঘাস ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ্য করলে দেখা যাবে যে কাণ্ডের নিচের দিক থেকে একগুচ্ছ সরু মূল সৃষ্টি হয়েছে, এরা হলো গুচ্ছমূল। তো এই যে এরকমই আর কি গুচ্ছমূল হবে। এই যে এখানে আমি কি দিচ্ছি, একটা নারিকেল গাছের ছবি দেওয়া হয়েছে। ভ্রূণমূল নষ্ট হয়ে সেই স্থান থেকে গুচ্ছমূল উৎপন্ন হয়। ভ্রূণমূল দেখো অস্থানিক মূলে কিন্তু ভ্রূণমূল থাকে না, ভ্রূণমূল নষ্ট হয়ে যায়, সেখান থেকে কিন্তু গুচ্ছমূল। গুচ্ছ মানে বুঝতে হবে যে একগুচ্ছ, অনেকগুলো একসাথে। আমার কাছে এমন কি কিছু আছে গুচ্ছ দেখানোর মতো না, আশেপাশে আপাতত নাই কিছু। তো গুচ্ছমূল এই যে এটা যদি বুঝে থাকো তাহলে আপাতত আমি আশা করি যে তুমি গুচ্ছমূল বুঝছো। বা তুমি তো ধান গাছ চিনো, আপাতত শহরে থাকো গ্রামে থাকো, ধান গাছ দেখা উচিত বা ধান গাছের মূল দেখা উচিত। যদি দেখে থাকো তাহলে গুচ্ছমূলটা বুঝে ফেলছো। আচ্ছা আসো অগুচ্ছমূল। এসব মূল একত্রে গাদাগাড়ি করে গুচ্ছাকারে জন্ম নেয়, পরস্পর থেকে আলাদা থাকে। কেয়া গাছের ঠেসমূল, বটের ঝুড়িমূল এবং এই ধরনের অগুচ্ছমূল। যেমন দেখো এই যেগুলো কিন্তু একটা মূল, বরং এই মূলগুলো কিন্তু কিসের থেকে উৎপন্ন হয়েছে, এই যে ডাল থেকে। আমি এখানে বলছিলাম যে ভ্রূণ অস্থানিক মূল, ভ্রূণমূল থেকে উৎপন্ন হবে না। কোথা থেকে হবে? কাণ্ড এবং পাতা থেকে। এই যে বট গাছ, দেখছো বট গাছ রিয়াক্ট কি করছে, ওকে হাসতেছে না কাঁদতেছে আমি বেশি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, ওই বট গাছ থেকে এই যে ডালগুলো থেকে, তোমরা অবশ্যই বট গাছ দেখছো, বট গাছ থেকে যে ডাল না তো, এগুলো মূলত মূল মাটি দিয়ে গিয়ে হলো মিলে যায়। তো এই যে এগুলো হলো অগুচ্ছ মূলের উদাহরণ। আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা মূলের কাজ করি। হ্যাঁ, মূলের কাজ করব। আচ্ছা দেখো এখানে বটের ঝুড়িমূল তো বুঝলা তাই না, বটের ঝুড়িমূলের ছবি এটা, কিন্তু কেয়ার ঠেসমূল কোনটা? কেয়ার ঠেসমূলের ছবিটা আমি ওই পাশে রাখছি। এই যে এটা হলো একটা কেয়া গাছ, আমি কি এটা একটু বড় করলে হয়তো আমি তোমাদের দেখাইতে পারতাম। দেখো এই যে এইটা মূলত গাছ ছিল, হ্যাঁ এটা মূলত গাছ ছিল। গাছের এইদিকে দেখো কিছু কিছু আছে, কিছু হলো শিকড় একদম নিচে চলে আসছে। হ্যাঁ, এটা হলো একটা কেয়া গাছ। এই কেয়া গাছের ছবিটা আমার খুঁজতে খুবই কষ্ট হয়েছে বুঝছো। মানে আমি যখন স্লাইড বানাইতেছিলাম তখন তো সবই সহজ করার জন্য যাতে একদম সবকিছু পরিষ্কারভাবে বুঝাইতে পারি, তো এখানে দেখা গেল যে কেয়া গাছ তো তোমাদের কাছে অপরিচিত মনে হয়, তখন কেয়া গাছের খুবই ছবি খুঁজতেছিলাম। তো এখন কোন স্লাইড বানাইলে সেটা অনুমতি প্রয়োজন আছে, ছবি চাইলে নেওয়া যায় না কোথা থেকে, অনলাইন থেকে। তো এখানে লাইসেন্সের ব্যাপার আছে। তো খুবই কষ্ট করে আমি এই হলো লাইসেন্স মানে ফ্রিতে ইউজ করতে দিছি এমন একটা ছবি খুঁজে পাইছি। তো এই ছবিটা হলো একটা কেয়া গাছের ছবি। ওকে, মূলের কাজ। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্যই ভিডিও বানানো, তোমাদের জন্যই পরিশ্রম। অবশ্যই আমাকে নিরাশ করবে না, তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারকে বড় করবে। মূলের কাজটা একটু দেখো, আমি একটু পানি খাই। ওকে, আশা করি তুমি মূলের কাজ দেখছো। এখন পরবর্তীতে আসো
কাণ্ডের বিভিন্ন অংশ। কাণ্ডের বিভিন্ন অংশের মধ্যে কি আছে? প্রথমত হলো পর্ব। তো পর্ব কি? আসলে একটু পর্ব কি এটা একটু বুঝি। তো কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি বলে। দেখো এইখানে খেয়াল করো, ছবিটা একটু বড় করতে পারি, একটু বড় করা যায়, হ্যাঁ। তো এই যে এখান থেকে পাতা বের হয়েছে, যে অবস্থান থেকে পাতা বের হয়, আমি এখান থেকে মনে হয় দেখাইতে পারবো, হ্যাঁ। তো দেখানো যাবে কিনা, ধরো এই যে এখান থেকে একটা পাতা বের হয়েছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এখান থেকে পাতা বের হয়েছে না, তো এটাই হলো একটা একটা পর্ব। পর্ব মধ্যটা কি? পর্ব মধ্য হলো যে দুইটা পর্বের মধ্যবর্তী অংশ, অর্থাৎ এই যে একটা পর্ব আরেকটা পর্বের মধ্যবর্তী অংশ হলো পর্ব মধ্য। যেমন ধরো, হ্যাঁ, এইখানে দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে একটা পাতা বের হয়েছে আর এখান থেকে আরেকটা পাতা বের হয়েছে। তো পাতার মধ্যবর্তী, যদিও পাতা না, এগুলো মঞ্জুরি বলে, ধরে নাও যে এখান থেকে একটা পাতা বের হয়েছে, এখান থেকে একটা পাতা বের হয়েছে, এই মধ্যবর্তী যে এই সকল যেটুকু অংশ আছে সেই অংশটুকু বলা হয় পর্ব মধ্য। তারপরে দেখো মুকুল। মুকুল মানে তোমরা বুঝো যে কাণ্ডের পাতার যে কোণ সৃষ্টি করে তাকে পত্রকক্ষ বলা হয়। সাধারণত মুকুল এর পত্রকক্ষে জন্মে। কি বলছে? কাণ্ডের সাথে পাতার যে কোণ সৃষ্টি হয়, এই যে কাণ্ডের সাথে, এই যে কাণ্ডের সাথে পাতার যে কোণ সৃষ্টি হয় তাকে বলা হয় পত্রকক্ষ। আমি আবার একটু বুঝাই, আমি একটু কালার অন্য একটা, না এটাই ভালো কালার। এই যে কাণ্ডের সাথে পাতার একটা কোণ আছে, কাণ্ডের সাথে পাতার যে কোণ সৃষ্টি হয় এই কোণটাকে বলা হয় পত্রকক্ষ। এই পত্রকক্ষে মূলত মুকুল জন্মে। এই যে একটা মুকুল, তো তবে শাখার অগ্রভাগে মুকুল সৃষ্টি হয়, শাখার অগ্রভাগে যে এই অগ্রভাগে যে মুকুল সৃষ্টি হয় তাকে বলা হয় অগ্রমুকুল। আর কাক্ষিক মুকুল জন্ম হলো পত্রকক্ষে। দেখো পত্রকক্ষে যে মুকুল জন্ম হবে তাকে কাক্ষিক মুকুল বলা হয়। নৈবেতিক আসতে পারে, এই যে পত্রকক্ষে যে মুকুল তৈরি হবে তাকে বলা হয় কাক্ষিক মুকুল। আর অগ্রে একদম উপরে যে মুকুল তৈরি হবে, মুকুল মানে কি? মুকুল মানে কলি, ফুলের কলি, সেটা হলো অগ্রমুকুল। আসো পরবর্তী স্লাইডে আসো। কাণ্ডের শ্রেণীকরণ। ওকে, কাণ্ডকে দুই ভাগে ভাগ করা হয়, সবল কাণ্ড, দুর্বল কাণ্ড। সবল কাণ্ড, এসব কাণ্ড শক্ত ও খাড়াভাবে গাছকে দাঁড়াতে সাহায্য করে। সবল কাণ্ড আমরা জানি যে এখানে একটা সবল কাণ্ড আছে। কি গাছের ছবি? এটা নারিকেল গাছের ছবি। ওকে, এই যে এই সবল কাণ্ড আবার দুই ভাবে বিভক্ত, এক হলো অশাখ কাণ্ড আর এক হলো শাখান্বিত কাণ্ড। অশাখ কাণ্ড, এদের কোনো শাখা থাকে না। যেমন এই যে নারিকেল, এই কাণ্ডের মধ্যে কোনো শাখা আছে? কোনো শাখা নাই। আমি যদি বড় করি, তুমি দেখো নারিকেল গাছটা দেখো, নারিকেল গাছটা কি হয়েছে? একদম উপরে যায় বড় হয়েছে, হ্যাঁ, একদম সোজা কোনো শাখা নাই। এই ধরনের মুকুলগুলো হলো অশাখ কাণ্ড। এখন আসো শাখান্বিত কাণ্ড। শাখান্বিত কাণ্ডের মধ্যে আবার কয়েকটা প্রকারভেদ আছে। শাখান্বিত কাণ্ডের মধ্যে কয়েকটা প্রকারভেদ আছে, আসো দেখি। আচ্ছা, মঠ আকৃতি। কোন কোন গাছে এমন কাণ্ড দেখা যায় যেটা হলো শাখা প্রশাখা সৃষ্টি হয় এবং গাছটিকে মঠের নেই দেখা যায়। গাছগুলো বড় এবং ক্রমান্বয়ে উপর দিকে শাখাগুলো ছোট হতে থাকে। যেমন এই যে এই গাছটার কথা চিন্তা করো, এই গাছটা মূলত একটা মঠ আকৃতির গাছ। কি বলছে? যে মঠ আকৃতি হলো, দেখো নিচের দিকে শাখাগুলো বড় থাকবে, হ্যাঁ, উপরের দিকে যত উঠবে শাখাগুলো তত ছোট হতে থাকবে, একা একটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে। এই যে এই ধরনের আকৃতি হলো মঠ আকৃতি। তারপর দেখো গম্বুজ আকৃতি। গম্বুজ আকৃতি কোন কোন গাছের প্রধান কাণ্ডটি খাটো ও মোটা হয়। দেখো প্রধান যে কাণ্ডটি সেটা হলো খাটো হয়। আম গাছ কিন্তু এত বেশি লম্বা হয় না, হ্যাঁ, খাটো এবং মোটা হয় এবং শাখা এবং প্রশাখাগুলো এমন ভাবে কাণ্ডের বিন্যস্ত থাকে যেমন গম্বুজের মতো দেখা যায়। যেমন এই আম গাছের কথা চিন্তা করা, কত সুন্দর আম ধরছে, দেখছো? আমি এমন এক ছবি দিছি, আমের ছবি, আবার নিজে দেখো একটা আম পড়েও আছে, হ্যাঁ, খুবই ভালো ইলাস্ট্রেশন। আচ্ছা, যেটা বলতেছিলাম এটা হলো গম্বুজ আকৃতি। তৃণ আকৃতির কি? এইসব কাণ্ডে পর্ব মধ্য খুব স্পষ্ট।
পর্বের মতো খুবই দেখা যায়। যেমন ধরো এই যে এখানে বাঁশ, যেটা হলো আমাদেরকে দেয় মানুষ, আমাদের বন্ধুরা বা আমাদের পরিচিতরা আমাদেরকে বাঁশ দেয় না, ওইটাই আর কি। আমি এখানে বাঁশই দিছি, আমি চাইলে অন্য কিছু দিতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে যে বাঁশই দেই এখানে, এজন্য বাঁশের ছবি দিছি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে বাঁশ হলো একটা তৃণকাণ্ড, কারণ এখানে দেখো পর্ব, যেগুলো একটা পর্ব, আমি একটু আগে বলছি যেগুলো পর্ব, এগুলো পর্ব, আর পর্বের মাঝখানে একটু গুলো পর্ব মধ্যে, আশা করি দেখা যাচ্ছে, দেখা না গেলেও সমস্যা নাই, আমি একটু বড় করি। এই যে এগুলো হলো পর্ব, এগুলো হলো পর্ব, আর এই পর্বের মাঝখানে গুলোকে বলা হয় পর্ব মধ্য। কি বলছে, পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হতে দেখা যায়, যথা বাঁশ, আখ, তোমরা এগুলো চিনো, বাঁশও চিনো, আখও চিনো। আখ মানে হলো, আখ মানে তো আখি আর কি। ওকে, তারপর আসো কাণ্ডের শ্রেণীকরণের মধ্যে আমরা এতক্ষণ যা পড়ছি, কি পড়ছি এতক্ষণ, দেখো সবল কাণ্ড নিয়ে কিন্তু পড়াশোনা করলাম এতক্ষণ। সবল কাণ্ডের ভাগ মধ্যে ছিল দুই ধরনের, অশাক কাণ্ড, শাক কাণ্ড, শাখান্বিত কাণ্ড। শাখান্বিত কাণ্ড তিনটা প্রকার ছিল, মঠাকৃতি, গম্বুজাকৃতি, তৃণকাণ্ড। এখন আমরা আসবো হলো দুর্বল কাণ্ডের মধ্যে। কিছু উদ্ভিদের কাণ্ড খাড়া ভাবে দাঁড়াতে পারে না, তাই মাটিতে বা মাচার উপর বৃদ্ধি পায়। অর্থাৎ কিছু কাণ্ড আছে দুর্বল, যেগুলো খাড়া ভাবে দাঁড়াতে পারে না, এগুলো মাটির উপরে বা বিভিন্ন মাচার উপরে বৃদ্ধি পায়। তো এদের কাণ্ডে সাধারণত কাষ্ঠ থাকে না বা কাঠ থাকে না, এরা দুর্বল ও নরম হয়। এদের কোনটি লতানো, কোনটি শয়ন, আবার কোনটি আরোহী। বুঝতে তো পারছো যে ধরো বিভিন্ন লতা টাইপের, যেমন সিম গাছ বা আমরা বরবটি গাছ বলি, বা লাউ গাছ, কুমড়া গাছ, এগুলো হলো দুর্বল কাণ্ডের, এগুলো কিন্তু খাড়া সোজা উপরে উঠতে পারে না। আচ্ছা, তারপর আসো ক্রিপার। এগুলোর কয়েকটা প্রকারভেদ আছে। হ্যাঁ, দুর্বল কাণ্ডের প্রকারভেদের মধ্যে একটা হলো ক্রিপার বা লতানো। এসব হলো মাটির উপর সমান্তরালে বৃদ্ধি পায়, এতে পর্ব থেকে গুচ্ছমূল বের হয়ে মাটিকে আঁকড়ে ধরে। যেমন হলো ঘাস, তুমি ঘাস দেখবা কি যে অনেক বেশি মাটিতে লেগে থাকে, এই যে পর্বগুলো আছে সেই পর্বগুলো থেকে গুচ্ছমূল বের হয় এবং মাটিতে লেগে থাকে, এগুলোকে ক্রিপার বা লতানো বলা হয়। এই যে ঘাস, প্রথম ছবিটার কিন্তু। ওকে, আমি কিন্তু তোমাদেরকে স্লাইড দিব ডেসক্রিপশন বক্সে, অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হবে, তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা, তারপর হলো ট্রেইলার বা সায়ন। এসব কাণ্ড মাটির উপর ছড়িয়ে পড়ে, কিন্তু পর্ব থেকে মূল বের হয় না। যেমন পুঁই গাছ বা মটর গাছ, শুটি গাছ, এগুলো মাটির উপর শুয়ে পড়ে বা মাচার উপর শুয়ে থাকে, কিন্তু পর্ব বা মধ্যপর্ব বের হয় না। যে এমন দেখো এখানে একটা মটরশুটি গাছ আছে, তোমরা মটরশুটি চিনো, তুমি সিম গাছ চিনো তাই না? সিম গাছ যদি দেখে থাকো তাহলে দেখবা সিম গাছ কিন্তু লতানো, মাচার উপরে থাকে, কিন্তু এগুলো থেকে কিন্তু ঘাসের মতো যে গুচ্ছমূল থাকে সেটা কিন্তু বের হয় না, অর্থাৎ শিবা বের হয় না, মানে সোজা কথায়। তারপর আসা আরোহিণী। আরোহিণী মানে আমরা বুঝি, আচ্ছা সরি, সিম আরোহিণীর মধ্যে পড়ে, সিম এখানে রাখা যাবে না, সিম আরোহিণীর মধ্যে পড়ে। পুঁইশাক এবং মটরশুটিকে টেইলারের মধ্যে রাখা যায়। আচ্ছা, আরোহিণী মানে হলো আরোহণ করে, তাই তো, আঁকড়ে ধরে অবলম্বন করে উপরের দিকে বেড়ে ওঠে, যেমন সিম, পান, বেত ইত্যাদি। এই যে এখানে একটা পান গাছের ছবি আছে। ওকে, মানে পরবর্তী স্লাইডে আসি। কাণ্ডের কাণ্ডের প্রধান 5টা কাজ, তোমরা কাজটা একটু দেখে নাও, আমি পানি খাই, একবার পড়ো। আশা করি পড়া শেষ। এখানে 5টা কাজ আছে, আশা করি পড়া শেষ। কাণ্ডের কাজ, আসো পাতাতে আসো। পাতার বিভিন্ন অংশ, আমরা এখন পাতা নিয়ে পড়াশোনা করব। আদর্শ পাতায় পত্রমূল, বৃন্ত, ফলক। আচ্ছা, কালার চেঞ্জ করি, সবুজ ভালো লাগছে। আদর্শ পাতায় কি থাকে? পত্রমূল, বৃন্ত, ফলকে 3টি অংশ থাকে। কি থাকে? পত্রমূল, বৃন্ত, ফলক, এই 3টা অংশ থাকে। এখন আমরা 3টা অংশ একটু ডিটেইলস করি। পত্রমূলটা কি? দেখো, পত্রমূল কি? পাতার এই অংশটি কাণ্ড বা শাখার গায়ে যুক্ত থাকে। কোন কোন উদ্ভিদের পত্রমূল পাশ থেকে ছোট সদিশ বের হয়, এগুলো উপপত্র।
মটর গাছের পত্রমূল এর উপপত্র দেখা যায়। এটার নৈর্ব্যতিক আসতে পারে যে কোন গাছে, নিচের কোন গাছে উপপত্র দেখা যায়। আচ্ছা, পত্র যদি না বুঝে থাকো আমি একটু বুঝাতে পারবো তোমাদের, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, তাহলে আমি দেখি দেখা যাচ্ছে কিনা। যায়, আচ্ছা দেখা যাচ্ছে, এখন দেখা যেহেতু যাচ্ছে, দেখো এইখান থেকে গাছের এইখান থেকে পাতাটা সৃষ্টি হয়েছে না, গাছের এখান থেকে পাতা সৃষ্টি হয়েছে না, এই যে এই অংশটাই হলো পত্রমূল। হ্যাঁ, এই অংশটাই হলো পত্রমূল, আশা করি দেখা যাচ্ছে। এই অংশটাই হলো পত্রমূল। না দেখা গেলেও সমস্যা নাই, কোনো সমস্যা নাই না দেখা গেলে, কারণ কারণ হলো আমরা এইখানে বুঝবো। আসো, এই যে আমি এটাকে আরেকটু বড় করতে পারি, হ্যাঁ করতে পারছি, আরেকটু বড় করতে পারি না, বড় করতে পারি না। দেখো এইখানে, এই যে এখানে যেখান থেকে পাতাটা সৃষ্টি হয়েছে সেটা হলো পত্রমূল, আর উপপত্র হলো এই যে দেখো এই অংশটার মধ্যে আরেকটা ছোট অংশ দেখা যাচ্ছে যেটা হলো উপপত্র। মটর গাছে এরকম উপপত্র থাকে। তারপরের অংশ হলো বৃন্ত বা বুটা। তো বৃন্ত বুটা তোমরা বুঝো, যেমন এটাকে নিয়ে যদি বলতে চাই, এই দেখো এই যে এই অংশটুকু আছে না, এখান থেকে এই অংশ আসলে দেখা যাচ্ছে, এই যে এখান থেকে এই অংশ, এই অংশটুকু বুটা। আমি চিত্রতে বুঝো, এখানে না বুঝলে কোনো সমস্যা নেই। দেখো এই যে এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে অংশটুকু আছে এটা হলো বৃন্ত। দেখো কি বলছে যে পাতার বৃত্তাকার অংশটি, পাতার দণ্ডাকার অংশটি বৃন্ত বা বুটা, বৃন্ত বা বুটা পত্রমূলক বা ফলকে, পত্রমূল ও ফলকে যুক্ত থাকে। শাপলা পদ্ম ফুলের বৃন্ত খুব লম্বা হয়, আমরা জানি শাপলা ফুলের বৃন্ত কিন্তু খুবই লম্বা হয়, কারণ নিচ থেকে একদম উপর পর্যন্ত অনেক লম্বা যে অংশটুকু থাকে সেটাই বৃন্ত। শাপলা ফুলের এই উদাহরণ দিয়ে আশা করি বৃন্ত বুঝতে পারছো। আবার শিয়াল কাটা গাছের পাতায় কোনো বুটাই থাকে না। দেখো এই যে শিয়াল কাটা গাছ, আমি খুব কষ্ট করে শিয়াল কাটা গাছ খুঁজে পাইছি, বুঝছো, আমি খুব খুঁজতেছিলাম যে শিয়াল কাটা গাছ কেমনে পাই। তো ফ্রিতে তো সব মানে লাইসেন্স তো প্রয়োজন আছে, মানে চাইলে তো একটা কিছু ব্যবহার করা যায় না অনলাইন থেকে। তো এই যে শিয়াল কাটা গাছকে খুবই কষ্ট করে পাইছি। দেখো শিয়াল কাটা গাছকে, গাছের যে কোনো ধরনের বৃন্ত নাই। এই দেখো এই যে পাতাটা সৃষ্টি হয়েছে একদম মাঝখানের যে পত্র, সরি যে কাক্ষিক, সরি পুষ্পমঞ্জরি, পুষ্পমঞ্জরি না, ডাল বলতে পারি আমরা এটাকে, ডাল বা কাণ্ড বলতে পারি। এই কাণ্ড থেকে যে পাতা সৃষ্টি হয়েছে এখানে কোনো ধরনের বুটা থাকে না বা বৃন্ত থাকে না, আশা করি বুঝতে পারছো। তারপর আসো পত্র ফলক। তো পত্র বৃন্তের উপর চ্যাপ্টা সবুজ অংশটি হলো পত্রফলক। এই যে পত্রফলক, পত্রফলক মানে পাতা, এক কথায় পাতা। এই যে এটা বোঝার কিছু নেই, এই যে পাতা, এটা পাতাই হলো পত্রফলক, এটা বোঝার কিছু নেই। ওকে, পরবর্তীতে আসো পাতার কাজ। পাতার কাজ তোমরা দেখো, আমি একটু পানি খাই। তোমরা বলতে পারো যে ভাই আমাদেরকে খালি পড়তে দিয়ে আপনি খালি পানি খান। হ্যাঁ, পাতার খালি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু আমি এটা করছি, কারণ হলো কি কাজ খুবই সহজ। কাজ তোমরা আমি স্লাইড দিয়ে দিব, আর আমি হলো কথা বলতে, কন্টিনিউয়াস কথা বলতে থাকলে পানি না খেলে আসলে মানে খুবই কথা বের হয় না, এর জন্য আসলে পানি খাওয়া লাগে। পরবর্তীতে আসলে দেখো পরবর্তী স্লাইডে পাতার প্রকারভেদ। আমরা খুবই কাছে এসে পড়ছি, আর একটা পৃষ্ঠা আছে, হ্যাঁ খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। পাতার পত্রের প্রকারভেদ বা পাতার প্রকারভেদ। তো পত্র ফলকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, এক হলো সরল আর এক হলো যৌগিক। সরল পত্র কোনগুলো? দেখো সরল পত্রের বৃন্তের উপর একটি মাত্র পত্র ফলক থাকে। জাম, আম, জাম, কাঁঠাল, লিচু, সরি 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 আম, জাম, কাঁঠাল, লিচু না, আম, জাম, কাঁঠাল, বট ইত্যাদি উদ্ভিদের পাতা হলো সরল। এই যে এখানে একটা উদাহরণ আছে, সেটা হলো একটা সরল পত্র, পাতা হলে একটা পাতা থাকবে, বৃন্তের মধ্যে একটা পাতা থাকবে। যৌগিক পত্র কি দেখো, যৌগিক গোলাপ, নিম, তেঁতুল, সজনে ইত্যাদি হলো যৌগিক পত্র। পরীক্ষা করে দেখলে দেখা যাবে যে প্রতিটি পাতায় অনেকগুলো ছোট ছোট পত্রফলক থাকে। প্রতিটি পাতায় অনেকগুলো ছোট ছোট ফলক থাকে, এগুলোকে অনুফলক বলা হয়। যৌগিক পত্রের ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত এবং খণ্ডিত অংশগুলো পরস্পর থেকে আলাদা অনুফলক তৈরি করে। অনুফলকে পত্রের সাজানো অক্ষকে সাজানো অংশ
থাকে তাকে অক্ষ বলা হয়। বিভিন্ন ধরনের যৌগিক বিভিন্ন ধরনের যৌগিক পত্র রয়েছে, দুই ধরনের আছে, পক্ষল এবং করতল। আমি তোমাদেরকে একটু যা বলছে আমি তার একটা ওভারভিউ দিই। যেমন গোলাপের কথা বলছে যৌগিক পত্র, খোলা যায়, খোলা যায় না, খোলা যায় না। যেটা বলতে চাচ্ছি যৌগিক পত্র জিনিসটা কি, দেখো এই যে একটা গোলাপের পাতা, হ্যাঁ, এইখান থেকে এই পাতা থেকে শুরু হয়েছিল, এই যে এটাকে অক্ষ বলা হয়। হ্যাঁ, অক্ষর মধ্যে যেখানে বলছেন অক্ষ বা রেখে, যেটা হলো অক্ষ। এখান থেকে দেখো একাধিক পাতা বের হয়েছে, একাধিক পাতা বের হয়েছে না, এই যে একাধিক পাতা বের হয়েছে এই কারণে এটা যৌগিক। যদি একটা বের হইতো তাহলে এটা যৌগিক না হয়ে সরল হইতো। আশা করি বুঝাইতে পারছি। তো এখন পক্ষল, এখানে পক্ষল যৌগিকের উদাহরণ আছে, আর এখানে হলো করতলের উদাহরণ আছে। এখন তুমি ভাই বলতে পারো যে ভাই পার্থক্যটা কি, এখন তুমি বলতে পারো ভাই এখানে পার্থক্য যে কি, বুঝো ভাই একটু চিত্রের দিকে একটু যদি তুমি খেয়াল করো, পার্থক্যটা তুমি চিত্র থেকেই বুঝতে পারবে। আসো দেখো, যেটা হলো পক্ষল যৌগিক, সেখানে একটা লম্বা একটা লম্বা একটা কি থাকবে, একটা লম্বা একটা ডাল থাকবে, সেইখান লম্বা একটা অক্ষ থাকবে, অক্ষ বলা হবে এটাকে, লম্বা একটা অক্ষ থাকবে, সেই অক্ষ থেকেই কিন্তু পাতা বের হয়েছে। দেখো অক্ষ থেকে পাতা বের হয়েছে, যেমন এই যে আমি গোলাপেরটা দেখাইলাম। কিন্তু ভাই দেখো যেটা হলো করতলাকার, সেটাতে কি হয়েছে, একটা একটা অংশ থেকে, একটা কেন্দ্র থেকে কিন্তু পাতাগুলো বের হয়েছে। হ্যাঁ, একটা অংশ থেকে, এই যে একটা অংশ থেকে পাতাগুলো বের হয়েছে। হ্যাঁ, একটা অংশ থেকে পাতাগুলো বের হয়েছে, একটা অংশ থেকে পাতাগুলো বের হয়েছে। এটার ক্ষেত্রে দেখো, এটা থেকে ক্ষেত্রে দেখো, তাহলে আমি করতল বুঝাইতে পারছি যে একটা বিন্দু থেকে বের হবে পাতা, আর পক্ষল হলো একটা অক্ষ থেকে বের হবে। আশা করি বুঝাইতে পারছি। তারপর আসো পরবর্তীতে পত্রের প্রকারভেদ। তো এখানে একটা ওভারভিউ ধারণা দেওয়া হয়েছে যে আমি যে কথাগুলো বললাম যে সব করতল মানে হলো একটা কেন্দ্রতে যুক্ত থাকবে, আর হলো মূল কথা হলো পক্ষলে সেটা হলো পাশাপাশি থেকে কি হবে, বের হবে। একটা টিপস আছে এখানে, দেখো টিপসটা কি, যে পক্ষল শব্দের অর্থ হলো পক্ষীর মতো। পক্ষী মানে কি, পাখি। পাখি কি করে, পাখি তো এইভাবে উড়ে, তাই না? যে আমি পাখি কিভাবে দেখাইতে পারি, আচ্ছা পাখি দেখাইতে পারি এই বই দিয়ে, ধরো বই, এটা একটা পাখি। হ্যাঁ, তো পাখি কি করে, পাখি এই যে এটা পাখি, হ্যাঁ, এই পাখি এটা মাঝ বরাবর দুই পাশে ডানা থাকে, ঠিক এইরকমই পক্ষল মানে হলো পাখির মতো, পাখির ডানার মতো এই মাছের অক্ষ বরাবর চারপাশে থাকবে। তাহলে বুঝতে পারছো, পক্ষল এইভাবে মনে রাখবা। আর করতাল, করতাল মানে হাতের তালুর মতো। হাতের তালুটা একটু খেয়াল করো, হাতের তালু, হাতের তালুর চারপাশে কি থাকে, আঙ্গুল থাকে, ঠিক এরকম হাতের তালুর মতোই যে চারপাশে পাতা থাকবে। খুবই সহজে আমি বুঝাই দিলাম, এর চাইতে সহজে বোঝানোর মতো দুনিয়ায় আর কিছু আছে কিনা আমি জানি না। আচ্ছা আসো, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। তো অনেক ধৈর্য সহকারে হয়তো বা পুরো ক্লাসটা যে দেখছো তাকে ধন্যবাদ জানাই পুরো ক্লাস দেখার জন্য। তুমি আশা করি অনেক কিছু শিখতে পারছো, অন্যদের থেকে নতুন কিছু জানতে পারছো। আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব, কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। প্রত্যেকের কাছে অনুরোধ, সবাই আমার জন্য দোয়া করবে যেন আল্লাহ তাআলা আমার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।